আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমি তো গ্রামারে দুর্বল, ইংলিশে দুর্বল, আমার পক্ষে কি আইএলটিএস সম্ভব, আমি কি আইএলটিএস করতে পারবো? তাদের জন্য অবশ্যই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই আইএলটিএস করতে পারবেন। আপনার আইএলটিএস এর জন্য ইংলিশ দুর্বল এবং কি গ্রামার আপনার কম পারেন, সেজন্য সেটার জন্য আপনি আইএলটিএস করতে পারবেন। আসলে যে মেইন যে বিষয়টি আমরা সচরাচর লক্ষ্য করে থাকি, দেখেন, আইএলটিএস এর যে মার্কিং সিস্টেমটা, আইএলটিএস এর 4টা মডিউল আমরা সবাই জানি। তার মধ্যে হচ্ছে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। লিসনিং যে মডিউলটা, সেই মডিউলের জন্য আপনার কোনো গ্রামারের প্রয়োজন হয় না। আপনি অডিও স্ক্রিপ্ট শুনবেন এবং কি শুনে শুনে আপনার বুঝে আপনি আনসারটাকে ট্রান্সফার করবেন। এইগুলো লিসেনিং। রিডিং এর যে বিষয়টা, রিডিং হচ্ছে আপনাকে 3টা প্যাসেজ দেওয়া থাকবে। রিডিং প্যাসেজ থেকে আপনি রিডিং প্যাসেজ থেকে পড়ে সেখানে কিছু প্রশ্ন থাকবে বা কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেন থাকবে। প্যাসেজ থেকে পড়ে পড়ে আপনাকে 40টা কোশ্চেনের আনসার করতে হবে। বাকি থাকলো 2টি মডিউল, একটা হচ্ছে রাইটিং এবং কি একটা হচ্ছে স্পিকিং। হ্যাঁ, এই 2টি মডিউলে আপনাকে কিছু গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি প্রয়োজন আছে, তবে কতটুকু সেটা আমাদেরকে আসলে বুঝতে হবে। আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন, ইংলিশে দুর্বল হয়ে থাকেন, তাও আপনার পক্ষে এই দুটা ওভারকাম করা সহজ বা সম্ভব। দেখেন, যদি আইএলটিএস রাইটিং এবং আইএলটিএস স্পিকিং এর কথা বলি, যদি প্রথমে আমি স্পিকিং এর কথা বলি, দেখেন স্পিকিং 4টা ভাগে স্পিকিং কে মার্কিং করা হয়। আমরা আমাদের আগের ভিডিওতে আমরা অলরেডি বলেছি যে স্পিকিং পরীক্ষাটা, এক্সামটা সাধারণত 11 থেকে 14 মিনিটের হয়ে থাকে। সেটা ফেস টু ফেস ইন্টারভিউ অথবা আপনার জুম বা অনলাইনে ইন্টারভিউতে, যেটা আর কি। ঠিক আছে, এখন এই যে আমার স্পিকিং, আমি স্পিকিং পারি না, আমার স্পিকিং গ্রামার প্রবলেম আছে, ইংরেজি প্রবলেম আছে, তাহলে আমার কি স্পিকিং আমি পারবো? সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে 4টা মেইন বিষয়ের উপরে স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া করা হয়। 4টার মধ্যে কি কি? একটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। কি? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। 2 হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। 4 নম্বর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। দেখেন, এই 4টা বিষয় যদি আমি একটু সংক্ষিপ্ত করে বলি, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। স্পিকিং এর যে বিষয়টা মেইন, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি মানে কি? আপনার যে কথা বলতেছেন, আপনার কথা বলার মধ্যে আপনার কোনো গ্যাপিং আছে কিনা, আপনি কথা নির্দ্বিধায় বলতে পারেন কিনা, আপনার মনে ভাব আপনি, হ্যাঁ, কোনো উইদাউট পজ, আপনি কোনো গ্যাপ ছাড়া আপনি কথাগুলো ইংলিশে স্পিকিং করতে পারেন কিনা, সেটা হচ্ছে কি ফ্লুয়েন্সি। না আপনি কতটুকু ফ্লুয়েন্ট। আমরা অনেকে ইংলিশে কথা বলতে গিয়ে আমরা কি করি, যে আমরা সেন্টেন্স ওয়ার্ড খুঁজতে থাকি, এরকম করতে থাকি। এটাই হচ্ছে কি মেন প্রবলেম। এর জন্য আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, 1 নম্বর ক্রাইটেরিয়া আপনার মিট আপ হলো। 2 নম্বর হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন খুব একটি গুরুত্বপূর্ণ। এটা আসলে ওভারকাম করা খুবই সহজ। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা সাধারণত যেটা করি, যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমরা বাইরে খেতে যাই, তো আমরা যেখানে খেতে যাই সেটাকে আমরা বলি রেস্টুরেন্ট। ঠিক আছে, তো এই যে রেস্টুরেন্ট, এটা আসলে ওয়ার্ডটা রেস্টুরেন্ট না, এটার সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে রেস্টুরেন্ট। আবারও বলছি, এটা সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে রেস্টুরেন্ট। দ্যাট মিনস আপনাকে যে ওয়ার্ডটা আপনি প্রনাউন্স করবেন, উচ্চারণ করবেন, সেটা সঠিকভাবে যদি উচ্চারণ করেন, তাহলে আপনার স্পিকিং ওকে। 3 নম্বরটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। দ্যাট মিনস আপনি যখন কথা বলবেন, আপনার কথা বলার সময় আপনি কি পাস্ট টেন্সের কথা বলতেছেন, নাকি ভবিষ্যতের কথা বলতেছেন, নাকি ফিউচার টেন্সের কথা বলতেছেন, নাকি প্রেজেন্ট টেন্সের কথা বলছেন। দ্যাট মিনস আপনি যেই সেন্টেন্সটা বলতেছেন সেটা কি বর্তমান কালের হলে আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করবেন, অতীত কালের হলে পাস্ট টেন্স ইউজ করবেন, এমনকি ভবিষ্যৎ কালের হলে আপনি ফিউচার টেন্স ইউজ করে আপনি কথাগুলো বলবেন। এটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। আমি আবার বলছি, লেক্সিক্যাল রিসোর্স। এই জিনিসটা, লেক্সিক্যাল রিসোর্স কি? আপনি যখন স্পিকিং কথা বলবেন, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে আমি বললাম যে দা প্লেস ইজ ভেরি বিউটিফুল। ওকে, এখন দেখেন, এই যে বিউটিফুল, এই একটা ওয়ার্ড, এটার ওয়ার্ডের অর্থ আমরা সবাই জানি যে সুন্দর, মানে এই জায়গাটি খুব বেশি সুন্দর। এখন আইএলটিএস আপনাকে দেখে কি, যে আপনার ভিতরে কতটুকু ভোকাবুলারি রয়েছে, আপনি কতটুকু সিনোনিম গুলা জানেন। এই যে বিউটিফুলের পরিবর্তে আপনি অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারেন কিনা, নাকি রিপিটেড বারবার আপনি সেম ওয়ার্ডটাই বলতেছেন। বললাম যে হি ইজ ভেরি বিউটিফুল, হিজ শার্ট ইজ ভেরি বিউটিফুল, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। বারবার যখন আপনি বিউটিফুল বিউটিফুল বলবেন, দ্যাট মিনস এক্সামিনার বুঝতে পারবে যে আপনার ভিতরে ওয়ার্ড ভোকাবুলারি খুবই শর্টেজ আছে। তো লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি রিপিটেডলি বারবার আপনি কোনগুলো ওয়ার্ড ইউজ করতেছেন। এখানে আমরা এভাবে বলতে পারি, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হি ইজ ভেরি চার্মিং, বা দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। এখানে বিউটিফুল এর একটা সিনোনিম হলো চার্মিং। ঠিক আছে, এই 4টা বিষয়ের উপরে 25% করে মার্কস করে টোটাল আপনাকে এই আইএলটিএস স্পিকিং মার্কিং করা হয়। এখন আপনি যে প্রশ্নটা করলেন, যে আমার গ্রামাটিক্যাল সমস্যা, ইংরেজি সমস্যা, আমার পক্ষে আইএলটিএস স্পিকিং বা আইএলটিএস রাইটিং হবে কিনা? অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখেন 4টাতে 25% করে মার্কস, তাহলে আপনার বাকি 3টা যদি ঠিক থাকে,
সেই ক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি 25 into 3 আপনার 75% মার্কস অলরেডি আপনি ক্যারি করতে পারছেন। ইন দ্য মিন টাইম গ্রামারের যে 25% মার্কস সেটা যদি আপনি 10% যদি কভার করতে পারেন বা 10 বা 15% যদি আপনি কভার করতে পারেন, তাহলেই আপনার স্পিকিং আপনার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যারা প্রশ্ন করতেছেন যে গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকুরেসি বা গ্রামার আমি কম পারি, আমার পক্ষে আয়াস সম্ভব কিনা, ডেফিনেটলি আপনার পক্ষে আয়াস সম্ভব। আপনি গ্রামারে একটু নজর দিলেই, আপনি একটু লুক আপটা করলেই আপনি কিন্তু আইএলটিএস এর স্পিকিংটা খুব সহজে ভালো করতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।